সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাস। বাংলা ক্লাসের আজ আমাদের আলোচ্য বিষয় জ ফলার উচ্চারণ, অর্থাৎ সঠিক যে উচ্চারণটি আমরা শিখতে পারবো এই ক্লাসটির মাধ্যমে। তো আমরা যদি একটা শব্দ, যে কোনো একটা শব্দ নিই, যে যেমন কলম। কলম একটা শব্দ। তো কলমে শুরুতে একটা বর্ণ আছে, মাঝে একটা বর্ণ আছে, শেষে একটি বর্ণ আছে। তো আমরা জ ফলার যে ব্যবহারটি শিখবো, সে শেখার মাধ্যমে, অর্থাৎ শুরুতে যদি একটা বর্ণের সাথে জ ফলা থাকে তাহলে তার উচ্চারণটি কেমন হয়, মাঝে যদি জ ফলা থাকে তাহলে তার উচ্চারণটি কেমন হবে, এবং শেষে যদি জ ফলা থাকে, শেষ বর্ণের সাথে, অর্থাৎ শেষ বর্ণের সাথে যদি জ ফলা থাকে তাহলে তার উচ্চারণ কেমন হবে, এটি আমরা শিখতে পারবো। এবং যদি কোনো যুক্ত বর্ণের সাথে মাঝে বা শেষে যুক্ত থাকে জ ফলা, তাহলে তার উচ্চারণটি কেমন হবে সেটিও শিখতে পারবো। তো সবাইকে আহ ধৈর্য সহকারে ক্লাসটি শোনার জন্য অনুরোধ করছি। শুরুতে আমি যে বিষয়টি নিব, যে একটি শব্দের আদিতে, অর্থাৎ আদ্য বর্ণের সাথে যদি জ ফলা যুক্ত হয় তাহলে তার উচ্চারণটি কেমন হয়। এখানে বলা হয়েছে আদ্য বর্ণের সাথে যদি জ ফলা যুক্ত হয় এবং তারপরে যদি অ বা আ থাকে পরে বর্ণটির সাথে স্বর অথবা বর্ণ হিসেবে, তখন জ ফলার যে উচ্চারণটি হবে, অর্থাৎ এইখানে যদি অ থাকে তো হয়ে যাবে অ্যা। অ থাকলে কি হয়ে যাবে? অ্যা। থাকবে অ, হয়ে যাবে অ্যা। এটা আমরা দেখাতে পারি। তো কয়েকটি শব্দ আমরা চয়ন করছি, যেমন ব্যর্থ। ব্যর্থ। এখন এই শব্দটির উচ্চারণটি যখন আমরা লিখব তখন কি দাঁড়ায়, এখানে আমরা দেখে নিচ্ছি বয়ের সাথে জ ফলা আছে এবং বয়ের সাথে এখানে কোনো কার চিহ্ন নেই, অর্থাৎ ফলা, ফলা হচ্ছে ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ। এখন এটির সাথে কোনো কার চিহ্ন না থাকার কারণে এটা কি হতে পারে, এবং তার পরবর্তী যে বর্ণটি আছে থয়ের সাথে রেপ, এখানেও কোনো কার চিহ্ন নেই। এখন বলা হচ্ছে শুরুতে যদি ফলা, মানে একটি বর্ণের সাথে জ ফলা থাকে এবং পরবর্তী বর্ণটির সাথে যদি অ বা আ থাকে, সেই ক্ষেত্রে এই জ ফলার উচ্চারণটা এখানে বয়ের সাথে যেহেতু আছে হয়ে যাবে অ্যা, অর্থাৎ ব্যা। ব্যর্থ। কি হয়ে যাবে? ব্যর। ব্যর। এই রেপটি র হয়ে যাবে, র হিসেবে বসবে, আগে বসবে ব্যর। তো আমরা জানি যুক্ত বর্ণ যদি হয় সেক্ষেত্রে শেষেরটির সাথে ওকার হয়ে যায়, ব্যর থো। ব্যর থো শব্দটি এভাবে উচ্চারিত হবে। তো ব্যর হচ্ছে বদ্ধাক্ষর, থো হচ্ছে মুক্ত অক্ষর। এখন আমরা যেটি নিতে পারি ব্যক্ত। ব্যক্ত শব্দটি লিখলাম। ব্যক্ততে কি দেখা যায়, বয়ের সাথে জ ফলা আছে, অর্থাৎ এখানে অ আছে, কোনো কার চিহ্ন নেই। তারপর আছে কয় ত, অর্থাৎ একটি যুক্ত বর্ণ আছে, তার সাথে কোনো কার চিহ্ন নেই। এমনটা যদি ঘটে তাহলে এই প্রথমে যে জ ফলা আছে এই জ ফলার উচ্চারণটা এখানে বয়ের সাথে যে ওয়াটা আছে ওয়াটা হয়ে যাবে অ্যা। যেমন এখানে উচ্চারণটা হয় ব্যক্ত। ব্যাক, এটা হচ্ছে বদ্ধাক্ষর ব্যাক। তো যেহেতু যুক্ত বর্ণের শেষ যে বর্ণটি লিখবো সে বর্ণটির সাথে ওকার যুক্ত করবো, ব্যক্ত হয়ে গেল ব্যক্ত। এবার যদি আমি শব্দটি নিই ব্যথা, তাহলে এটার উচ্চারণ কি হতে পারে? একই নিয়ম, বয়ের সাথে জ ফলা আছে, অর্থাৎ এখানে অ আছে, এবং এইটা যেমন এখানে কোনো কার চিহ্ন ছিল না, এখানে থয়ের সাথে কার চিহ্ন আছে, অর্থাৎ আকার আছে। আমি বলেছি যে শুরুতে যদি জ ফলা থাকে তারপরে যে বর্ণটি তার সাথে যদি অ অথবা আ থাকে তাহলে প্রথম যে জ ফলাটি সেটি হয়ে যাবে অ্যা, অর্থাৎ ওয়াটা অ্যা হয়ে যাবে। তাহলে কি হবে? ব্যথা বানানটা যদি আমি উচ্চারণ করি ব্যথা, ব্যথা, দুটি মুক্ত অক্ষর আছে, এখানে কোনো হর্ষোত্তর চিহ্নের ব্যবহার নেই। আমি যদি ব্যবহার শব্দটি, তাহলে দেখা যাচ্ছে ব্যবহার, শুরু বর্ণটার সাথে জ ফলা আছে, পরে বর্ণটির সাথে অ আছে। এখন এখানে কি হতে পারে? ব্যবহার, এইটা জ ফলা যেহেতু আছে তাহলে বয়ের সাথে চওয়াটা আছে, অ হয়ে যাবে ব্যবহার। এভাবে আমরা লিখতে ব্যবহার, ব্যবহার। এখন চলে যাই আরেকটি উদাহরণ, যেমন ব্যবধান। ব্যবধান এই শব্দটি ঠিক এমনটাই, একই রকম ব্যবহার আছে ব্যবধান।
ধান, ব্যবধান, এভাবে আমরা লিখতে পারি উচ্চারণ। অর্থাৎ যদি জ ফলা শুরুতে থাকে এবং তার সাথে যদি অ থাকে এবং পরের বর্ণটি যদি যুক্ত থাকুক আর যেটাই থাকুক সিঙ্গেল থাকুক, সেখানে যদি অ বা আ থাকে, সেই ক্ষেত্রে প্রথম অটা হয়ে যাবে জ ফলার কারণে। আমি আরো দুইটি শব্দ নিতে পারি, যেমন ব্যাখ্যা শব্দটি, ব্যাখ্যা এটি একটু অন্যরকম, যে আগে যে শব্দগুলো দেখলাম সেগুলোর সাথে ছিল, কারণ কার ছিল না, কিন্তু এখানে যে জফলাটি আছে, প্রথম জফলাটি, সেটা উচ্চারণ কি আমরা প্রথম যেহেতু শিখতেছি, যে প্রথমে জফলা থাকলে উচ্চারণটা আসলে কেমন হবে। যেমন এখানে ব্যাখ্যা শব্দটি যদি লিখি, তাহলে জফলা যেহেতু আছে, আকার চিহ্ন আছে, এর জন্য এখানে বেশ কিছু চেঞ্জ হবে না। কিন্তু এইখানে আমরা এটি পরবর্তীতে শিখবো, ক্লাস শেষে এদিক শিখবো যে শেষে থাকলে কি হয়, যদি শেষে যুক্ত হয় জফলা, তাহলে হচ্ছে যে বর্ণটি থাকবে ওই বর্ণটি দুইবার হয়। কিন্তু একটু লক্ষণীয় বিষয়, গত ক্লাসে বলেছিলাম অল্প প্রাণ এবং মহাপ্রাণ। এখানে যদি ক অল্প প্রাণ হয়, তাহলে খ হচ্ছে মহাপ্রাণ। যদি মহাপ্রাণের সাথে জফলা থাকে, তাহলে যে দুটি বর্ণ, এটা এখানে দুটো খ আসার কথা ছিল, কিন্তু খ না এসে হবে আছে ক সাথে খ, সেজন্য এখানে আছে খা, ব্যাখ্যা। এ নিয়ে আরো আলোচনা হবে, পরবর্তী যে উদাহরণগুলো আসবে এগুলো আরো বুঝিয়ে দিতে পারবো। এখানে ব্যাখ্যা অর্থাৎ শুরুতে কার চিহ্ন থাকার কারণে এখানে আমার বেশ কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এখানে শেষে যেটা হচ্ছে জফলা থাকার কারণে খটা দুইবার হওয়ার কথা ছিল, কিন্তু দুইবার না হয়ে যেহেতু খ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, সেই হিসেবে তার ঠিক কেবল আগের যে অল্প প্রাণ ধ্বনিটি আছে সেই ধ্বনিটি আমরা নিয়ে এসলাম, অর্থাৎ খ, এর সাথে ক বর্ণটি ব্যবহার করলাম, ব্যাখ্যা। এবার যদি আমরা সবচেয়ে যে বিষয়টি, যে আমরা ব্যাকরণ শব্দটি দেখি, ক র মূর্ধন্য, ব্যাকরণ শব্দটি যদি করি, তাহলে প্রথমে চেঞ্জের দরকার নেই, কারণ হচ্ছে প্রথমে জফলা আছে, কিন্তু তারপরে পরবর্তী বর্ণটির সাথে অ আছে। আমরা হচ্ছে প্রথম বর্ণের সাথে যদি জফলা থাকে, তারপরের বর্ণের সাথে যদি অ বা আ থাকে, সেই ক্ষেত্রে জফলাটা কারণে অ বা অটা হয়ে যাচ্ছে আর যেহেতু এখানে ধ্বনির যে চিহ্নটি আছে এখানে বেশ পরিবর্তন দরকার, তাহলে ক। এখানে দেখা যাচ্ছে এখানে লক্ষণীয় বিষয় তিনটি জিনিস, কয়ের সাথেও আছে, রয়ের সাথেও আছে, মূর্ধন্যের সাথেও আছে। তাহলে এখানে তিনটে যদি এরকম থাকে, তাহলে মাঝেরটি ও হয়ে যায়, ব্যা ক। কটা হচ্ছে আমার মুক্ত অক্ষর, অনেকক্ষণ ধরে উচ্চারণ করতে, ব্যা ক রণ। কি হবে, যেহেতু বলছে তিনটি অ আছে, কয়ের সাথে অ, রয়ের সাথে অ, মূর্ধন্যের সাথে অ, এই জন্য মাঝের যে বর্ণটি অর্থাৎ রটা ওকার হয়ে যাবে, অ ছিল ও হয়ে যাবে, অর্থাৎ সংবৃত্ত উচ্চারণ, ব্যা ক রণ, ব্যা ক রণ। এখানে বাদ্যাক্ষর থেমে গেলাম। তো এটি সঠিক উচ্চারণ হচ্ছে ব্যা ক রণ। এবার আমরা চলে যাই দ্বিতীয় যে নিয়মটি আছে, শুরুতে যদি জফলা থাকে এবং তার পরবর্তীতে যদি অ কিংবা আ ব্যতীত অন্য স্বর থাকে, মানে কার থাকে, কার চিহ্ন থাকে, যেমন রস্বই কিংবা দীর্ঘ ই, এটা যদি থাকে অথবা এর কার চিহ্ন যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের পরিবর্তনটা কেমন হবে। শুরুতে যদি অ থাকে, দেখা যাচ্ছে পরবর্তীতে এটা পরিবর্তন হয়ে এ হয়ে যাবে, অথবা কার চিহ্ন এসে বসবে। বলা হয়েছে শুরুতে যদি অ থাকে, তার সাথে জফলা থাকে, কিন্তু পরবর্তী বর্ণটির সাথে যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে অ হয়ে যাবে এ, অর্থাৎ এ অথবা তার কার চিহ্ন ব্যবহৃত হতে পারে। আমি কয়েকটি শব্দ এখানে নিয়ে নিচ্ছি, দেখা যাচ্ছে ব্যথিত, ব্যথিত। এই শব্দটা কিভাবে উচ্চারিত হবে, আগে যে ব্যথার শব্দটা লিখলাম সেটার উচ্চারণ কেমন ছিল, ব্যথা, চলে এসেছিল, কিন্তু এখানে বয় জফলা রয়েছে, এবং অর্থাৎ বয় জফলার সাথে অ, এখানে ধরতে হবে যে নীলিন বর্ণ হিসেবে অ আছে, কিন্তু তার পরবর্তী বর্ণ হচ্ছে থ। এই থ এর সাথে রয়েছে হ্রস্বইকার, এর কারণে বলা হচ্ছে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার যদি থাকে, তাহলে এই জ ফলা যে প্রথমটার সাথে আছে, এইখানে জ ফলাটা উঠে গিয়ে
যে বর্ণটি আসবে অর্থাৎ কার চিহ্ন আসবে সেটা হচ্ছে একার। অর্থাৎ এটা যদি উচ্চারণ করি বে থি, আমি জানি বা আমরা জানি যে কোন শব্দের শেষে যদি ইত থাকে, ইত, অর্থাৎ এটা যদি আমি যদি ব্যথা বা এর সাথে যদি আমি ইত প্রত্যয় যুক্ত করি দেখা যাচ্ছে ব্যথিত হলো, অর্থাৎ ইত প্রত্যয় যদি থাকে তাহলে অবশ্যই এই তটা ওকার হয়ে যাবে। তয়ের সাথে যে অটা আছে অ থাকবে না, সংবৃত্ত উচ্চারণ ও হয়ে যাবে। ব্যথিত, এই যে শব্দটি উচ্চারণ লিখলাম এখানে ব্যথিত শব্দটি, ব্যতীত শব্দটিতে 3টি অক্ষর আছে, বে মুক্তাক্ষর, থি মুক্তাক্ষর, তো, অর্থাৎ 3টির সাথে কার চিহ্ন রয়েছে, একার, রস্যইকার, ওকার। সঠিক উচ্চারণ ব্যথিত। কারণটি বলেছিলাম শুরুতে যদি জফলা থাকে এবং পরে বর্ণটি যদি রস্যইকার বা দীর্ঘইকার দ্বারা যুক্ত থাকে তাহলে অবশ্যই প্রথম যে জফলাটা আছে এই জফলার জন্য চলে আসবে একার, যে বর্ণটা আছে তার সাথে একার যুক্ত হবে। ব্যথিত লিখেছি, তেমনি আমরা লিখতে পারি ব্যতীত, ব্যতীত। এই উচ্চারণটা কেমন হবে, ব্যতীত নাকি ব্যতীত? কারণ আমাদের সূত্রে বলা হয়েছে যদি পরে রস্যই বা দীর্ঘইকার থাকে তাহলে আগে একার হবে। ব্যতীত, ব্যতীত, বিষয়টি অনেক পরিষ্কার আগেরটার মতোই, যে ব্যথিত বা ব্যতীত আগেরটা ছিল রস্যইকার, এখানে হচ্ছে দীর্ঘইকার। কিন্তু উচ্চারণ সবসময় মনে রাখতে হবে দীর্ঘই থাকুক আর রস্যই থাকুক উচ্চারণ সবসময় রস্যইকার লিখতে হবে। এবার আমরা একটা শব্দ, বহুল পরিচিত একটা শব্দ, যেমন ব্যক্তি, ব্যক্তি, এটা উচ্চারণটা হবে কি ব্যক্তি নাকি ব্যক্তি, এটা নিয়ে অনেক যে সমস্যা, এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এখানে। কারণ বলা হচ্ছে জফলা প্রথমে আছে এবং তারপরে যে এখানে একটা যুক্ত বর্ণ আছে, এই যুক্ত বর্ণটার সাথে একটা কার চিহ্ন আছে রস্যইকার, এই জন্য অর্থাৎ পরবর্তী বর্ণের সাথে যদি রস্যইকার দীর্ঘ যেটাই থাকুক এইখানটা হয়ে যাবে ব্যক্তি, অর্থাৎ একার হয়ে যাবে বেক, বেক, এটা হচ্ছে আমার পদ্মাক্ষর, আর ব্যক্তি রস্যইকার, ব্যক্তি হয়ে গেল। উচ্চারণটা হবে ব্যক্তি নয় ব্যক্তি, সঠিক উচ্চারণ হচ্ছে ব্যক্তি। এবার চলে যায় এই আরেকটি শব্দ নিই, ব্যতিক্রম, ব্যতিক্রম। সত্য কথা বলতে যে উচ্চারণ লেখানোর সময় যখন আমরা একটা নিয়ম নিয়ে পড়াই তখন আমাদের অনেক কথাই বলতে হয়, কারণ হচ্ছে একটা শব্দের মধ্যে অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়, অনেক জায়গায় চেঞ্জ হয়। শুধু যে আমি জফলা নিয়ে আলোচনা করছি তার মানে না যে এই শব্দটা শুধু জফলাটা ঠিক করব, অবশ্যই আমাকে সব জায়গা এটা মেনটেন করতে হবে। দেখা যাচ্ছে ব্যতিক্রম, শুরুটা কেমন হবে, বয়কার, বে তি, কোন শব্দের কোন বর্ণের সাথে যদি রফলা থাকে তাহলে উচ্চারণে তাহলে সেইটা দুইবার হয়। সেটা যদি রফলা থাকে, এখানে যেহেতু কয়ের সাথে রফলা আছে এজন্য কটা দুইবার হবে, বে টিক, বে টিক, বে হচ্ছে মুক্তাক্ষর, টিক হচ্ছে বদ্ধাক্ষর, ব্যতিক্রম। আর যেহেতু বলা আছে যুক্ত বর্ণের শেষ যেটা হয় সেটার সাথে ওকার যুক্ত হয়, ব্যতিক ক্রম, ক্রম। এখানে আরেকটু লক্ষণের বিষয়, র ফলাটা লোপ পায় না, যদিও যে দুটো ক ব্যবহার করছি কিন্তু র ফলাটা থেকে যায়। এখানে একটা ক আছে, এখানে একটি ক, তারপরেও আমার র ফলাটা রয়ে যাবে, এটা লক্ষণের বিষয়। আর যেহেতু বয় জ ফলা বয়কার হয়েছে, ব্যতিক্রম। এখন আমরা চলে যাব শব্দের মাঝে যদি জ ফলা থাকে তাহলে তার উচ্চারণটি আসলে কি হবে। আমরা জানি শব্দের শেষে বা মাঝে, আমরা প্রথমে জেনে নিই শব্দের মাঝে জ ফলা থাকলে জ ফলার যে উচ্চারণটা আসলে কি হবে। তাহলে তৃতীয় যে রুলটি আমরা শিখব, শব্দের মধ্যে অর্থাৎ মাঝখানে কোনো বর্ণের সাথে জ ফলা যুক্ত হলে সে জয়ের উচ্চারণটি কি হবে। আমরা জানি মাঝে কোন শব্দের মাঝে জ ফলা যুক্ত হলে সেই যে বর্ণটির সাথে যুক্ত হবে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। কয়বার? দুইবার। যেমন উদাহরণ নিতে পারি কল্যাণ, আমি লিখলাম কল্যাণ, সহজ ভাষা, সহজ একটি শব্দ নিয়ে নিলাম। এখন আমরা জানি উচ্চারণের আগের যে পূর্ববর্তী যে ক্লাসের যে ক্লাস থেকে আমরা জানি যে কোন শব্দের শুরুতে যদি অ থাকে এবং পরবর্তী
বর্ণের সাথে যদি জ ফলা যুক্ত থাকে তাহলে প্রথম বর্ণটির সাথে যে অ আছে এই অটি সংবৃত উচ্চারণ অর্থাৎ ও হয়ে যায়। সঠিক উচ্চারণ কোল। কোল হচ্ছে বদ্ধাক্ষর কোল। আর যেহেতু লয়ের সাথে জ ফলা আছে এই জন্য বলা হয়েছে মাঝখানে যদি কোনো শব্দে জ ফলা থাকে, যে বর্ণের সাথে জ ফলা থাকে ওই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। কোল লাম। কোল লাম। এখানে ছিল মূর্ধন্য কিন্তু উচ্চারণ হবে দন্তন্য, এখানে একটি হর্ষন্ত হবে। কোল লাম সঠিক উচ্চারণ হচ্ছে কল্যাণ। এবার আমরা যেতে পারি বিদ্যমান না বিদ্যমান শব্দটি একটু নিই। বিদ্যমান। বিদ্যমান এই শব্দটি সঠিক উচ্চারণ কি হতে পারে? যেহেতু মাঝখানে আছে জ ফলা, শুরুতে ব রস্বইকার আছে, মাঝখানে দ জ ফলা এবং শেষে মান আছে, এই জন্য বলা হচ্ছে মাঝখানে। এখন বিদ তাহলে জ ফলার কারণে দুই বা দশ, আর দ যেহেতু অল্প প্রাণ ধ্বনি এর জন্য দুটো দই আসবে বিদ। বিদ। আর যেহেতু জ ফলা যুক্ত আছে এই জন্য পরবর্তী যে দটা আসবে এটার সাথে অবশ্যই ওকার যুক্ত হবে। বিদ দো। বিদ দো মান। বিদ্যমান সঠিক উচ্চারণ হচ্ছে বিদ্যমান। এবার আমি একটি শব্দ নিই উদ্যোগ। উদ্যোগ। উদ্যোগ যেহেতু বলা হচ্ছে মাঝে থাকলে কি হবে? দুইবার উচ্চারিত হবে, তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে উদ। এখান থেকে গেলাম হর্ষন্ত ব্যবহার করলাম উদ দোগ। যেহেতু এখানে ওকার আছে এই জন্য আমার আগেরটা যেমন ছিল না কিন্তু নেওয়া লাগছে, কিন্তু এখানে যেহেতু আছে সরাসরি বসে গেল উদ দোগ। উদ দোগ। এবার চলে যাই আরো দু একটি শব্দ নিই যেটা খুবই কমন শব্দ ঔপন্যাসিক। ঔপন্যাসিক এই শব্দটি সঠিক উচ্চারণ লিখলে কি দাঁড়ায়? ও আমরা জানি আছে ও এর সাথে যদি রস্য নিই তাহলে হচ্ছে ও হতে পারে, অথবা ওর সাথে রস্য তাহলে হচ্ছে ও। আমরা উচ্চারণের সময় এইটা নেব ও দিয়ে যেটা আছে, তাহলে এইটা ভেঙে যেটা হবে ও ও পো। ও পো অকার হবে ও পো ও পন। যেহেতু নয়ের সাথে জ ফলা আছে দুইবার না হবে ও একটা অক্ষর পন একটা অক্ষর, থেমে গেলাম পন। ওপন না শিক আরেকটি ন হবে না শিক। স তালবস্যের মতো উচ্চারিত হয়েছে বিধায় আমাদের উচ্চারণ লিখতে হবে তালবস্য। ঔপনা শিক শিক থেমে গেলাম শেষে হসন্ত। তো এভাবে এই শব্দটি নির্ণয় করতে পারি যদি মাঝে থাকে, তাহলে এই যে নয় জ ফলা ছিল এর কারণে এখানে দুটো ন ব্যবহার করেছি। আরেকটি শব্দ হচ্ছে প্রত্যাশা। প্রত্যাশা। প্রত্যাশা শব্দটি একটু খেয়াল করি, এখানে আমরা দুটো ত আসবে কিন্তু এই যে পয়র ফলা আছে যার কারণে শুরুতে যদি পয় র ফলা থাকে, পয় র ফলা বলতে যে কোনো বর্ণের সাথে র ফলা থাকতে পারে, যদি তার সাথে অন্য কোনো কার চিহ্ন না থাকে তাহলে ওকার হয়ে যাবে। প্রত। প্রত দুটো তয়ের জন্য তো এখানে প্রত, এখানে থেমে গেলাম প্রত তা সা তালবস্য হবে প্রত্যাশা। এভাবে উচ্চারণ করতে পারি। এবারে আমরা যে চতুর্থ রুলে চলে যাব সেটি হচ্ছে জ ফলা যদি কোনো শব্দের শেষ বর্ণের সাথে যুক্ত থাকে তাহলে তার সঠিক উচ্চারণটি কি হবে? যদি মাঝে বা শেষে জ ফলা কোনো বর্ণের সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই সেই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হবে অধিকাংশ ক্ষেত্রে, কারণ ব্যতিক্রম থাকতেই পারে। আমরা চতুর্থ যে নিয়মটি এখান থেকে আমি কয়েকটি শব্দ নিই, যেমন কন্যা। কন্যা শব্দটি একটু খেয়াল করি, কন্যা শব্দে প্রথম অক্ষর হচ্ছে প্রথম যে বর্ণটি আছে ক, কিন্তু পরে যেটা আছে নয়ের সাথে জ ফলায় আকার, অর্থাৎ শুরু এটা শেষ এটা। এখন শেষেরটির সাথে আছে তাহলে কয়বার? আমরা জানি শুরুতে যদি অ থাকে কোনো বর্ণের সাথে অ থাকে এবং পরেরটার সাথে যদি জ ফলায় যুক্ত থাকে তাহলে এই প্রথম যে ওয়াটা ও হয়ে যাবে। কি হবে? কোন কোন। এখান থেকে গেলাম কোন না। সঠিক উচ্চারণ কন্যা। যদি বন্যা হয় কোনো শব্দ বন্যা তাহলে কি দাঁড়ায়? কি হবে? বন। বন না দুটি দন্তন্য ব্যবহার করে বা বন্যা। এভাবে আসছে যে দ্রষ্টব্য একটা শব্দ আছে
দ্রষ্টব্য। দ্রষ্টব্য শব্দটা একটু খেয়াল করি। শুরুতে কি আছে? দয় র ফলা, তাহলে ওকার হবে। দ্রোষ, দ্রোষ কোন স হবে? তালবস্য মতো উচ্চারিত হয়েছে, দ্রোষ। তালবস্য ভাবলাম, থেমে গেলাম। তাহলে একটা হর্ষন্ত দ্রোষ টব্য, যেহেতু বলা আছে যুক্ত বর্ণের শেষটার সাথে ওকার যুক্ত হবে, দ্রোষ টব, টব। আর যেহেতু ব ফলা ব ফলার সাথে মানে বয়ের সাথে জ ফলা আছে, এজন্য দুইবার ব উচ্চারিত হবে, দ্রষ্টব্য, এবং শেষেরটির সাথে ওকার যুক্ত হবে, দ্রষ্টব্য। সহজে আমরা শিখে নিতে পারলাম যে তিনটি বানানের মাধ্যমে যে শেষে জ ফলা আছে, জ ফলা থাকলে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই যেটার সাথে যুক্ত থাকে সেটি দুইবার উচ্চারিত হবে। এবার আমরা যেটা যাব যে ব্যতিক্রম কিছু যেটা বলছি, এই যে জ ফলা যদি শেষে থাকে তাহলে কিছু ব্যতিক্রম শব্দ আছে যেগুলো যে বর্ণের সাথে যুক্ত থাকতেছে সেই বর্ণটা দুইবার হয় না। ভিন্ন কিছু আছে, আমি পূর্ববর্তী কোন এক ক্লাসে এটার সম্পর্কে ধারণা দিয়েছিলাম। যেমন উচ্চ, এখানে জ ফলা কিন্তু শেষ বর্ণটির সাথে যুক্ত আছে, উচ্চ। যেমন সহ্য, তারপরে আছে সভ্য। দেখা যাচ্ছে দুইবার হয় কিনা একটু খেয়াল করি। যেমন এখানে এটা ব্যতিক্রম হিসেবে পড়িয়েছিলাম, যদি আছে হয় জ ফলা, এটা যদি হ যোগ জ ফলা ভাঙাই, কিন্তু উচ্চারণ হবে জয়ের সাথে ঝ, তাহলে এখানে কেমন হবে? উজ ঝ, উজ ঝ। এখানে যে হ ছিল, হটি দুইবার হয়নি, সঠিক উচ্চারণ হচ্ছে উজ ঝ। এবার সহ্য, সহ্যটি যদি উচ্চারণ করি স, এর মতো তালবস্য মতো উচ্চারিত হচ্ছে, তাহলে যেহেতু এখানে জ ফলা আছে, তার আগেরটা আছে স অর্থাৎ অ আছে, তাহলে অবশ্যই ওকার হয়ে যাবে, সহ্য, সহ্য কি হবে উচ্চারণ সঠিক? সহ্য। আবার যদি সভ্য উচ্চারণ করে, দুটো ভয় আসতেছে না, কারণ বলছিলাম যে যদি মহাপ্রাণ ধ্বনি থাকে তাহলে আহ তার আগে যেটা অল্প প্রাণ আছে ঠিক সেইটাই আসে। যেমন সভ্য, এখানেও অ আছে এর জন্য, আর পরে জ ফলা আছে এই জন্য শুরু অটা ও হয়ে যাবে, সভ্য। উচ্চারণ হচ্ছে তালবস্যের মতো, এই জন্য তালবস্য লিখেছি সভ্য, জ ফলা যুক্ত থাকার কারণে পরেরটা ওকার হয়ে যাচ্ছে, সভ্য। এভাবে আমরা শব্দগুলো নির্ণয় করতে পারি, যেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম। জ ফলা থাকা সত্ত্বেও শেষে যে বর্ণটার সাথে আছে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হয়নি, এটা ব্যতিক্রম হিসেবে আমি একটি ক্লাসে, পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম, সেটি আবার স্মরণ করে দিলাম। তো এখন যেটা আছে যে জ ফলা কোথায় উচ্চারণ হবে না বা কোনো এটার জন্য কোনো পরিবর্তনই হবে না, আমরা যে শুরুতে আজ যে 1 নং বা 2 নং যে নিয়মটি শিখেছিলাম, সেখানে বলেছিলাম জ ফলা আছে কোন শব্দের শুরুতে এবং কোন বর্ণের সাথে, সেই বর্ণটির সাথে ছিল অ, এই অটা পরিবর্তন হয়ে গিয়েছিল এ। কিন্তু দ্বিতীয় যে নিয়মটি শিখেছিলাম সেখানে সেখানে কেমন ছিল? জ ফলা যুক্ত আছে শুরুতে, কিন্তু তার পরবর্তী যে বর্ণটির সাথে ছিল হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার, যার কারণে যে অটা ছিল অটা হয়ে গেছিল একার হিসেবে বসেছিল। এখন সর্বশেষ যে আজকের যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে জ ফলা থাকা সত্ত্বেও কোন জায়গায় জ ফলার কোনো উচ্চারণ নেই কিংবা অন্য কোনো বর্ণকে প্রভাবিত করবে না, এটা শিখে নেব। যদি কোনো যুক্ত বর্ণের সাথে জ ফলা থাকে তাহলে সেই বর্ণটি উচ্চারণের সময় কোনো ধরনের প্রভাব ফেলবে না। যেমন একটি শব্দ নিয়ে থাকি, সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা শব্দটি নিলাম। এখন দেখা যাচ্ছে সন্ধ্যা, এখন প্রভাব যে ফেলবে না এমন না, কিছু একটা প্রভাব আছে। যেমন সন্ধ্যা এর সাথে ও আছে আর এক পাশে জ ফলা থাকার কারণে, কিন্তু এই যার সাথে জ ফলা যুক্ত আছে এটাকে কোনোভাবে প্রভাবিত করবে না, কিন্তু তার ঠিক আগের যে বর্ণটা এটাকে প্রভাবিত করতে পারে, যেহেতু এখানে অ আছে, অটা হয়ে যাবে ও। আর সন্ধ্যা শব্দটি যখন উচ্চারণ করি তখন তালবস্যের মতো উচ্চারিত হয়, কখনো ছয়ের মতো উচ্চারিত হয় না। সন্ধ্যা, তাহলে কি হবে? সন ধা, সন ধা। এখানে জ ফলার জন্য যে দুটো ধ আসবে বা ন আসবে এমনটি আসেনি, যেটা পরিবর্তন করতে পারছি এইখানে ছয়ের সাথে ছিল অটা ও হয়ে গেছে, কিন্তু যেটার সাথে যুক্ত আছে এটা কে প্রভাবিত করতে পারেনি, অর্থাৎ এই যুক্ত বর্ণটি ভেঙে বসানো হয়েছে, সন্ধ্যা। আর যেহেতু নটা এখানে বসেছে এই জন্য কোনো চন্দ্রবিন্দুর ব্যবহার নেই। এবারে আমরা চলে যাবো হচ্ছে একটা শব্দ সন্ন্যাসী,
সন্ন্যাসী শব্দটি দেখি সঠিক বানান এভাবে সন্ন্যাসী দন্তস্ব তারপর আছে নয়ের সাথে নয়ে তারপর আছে জ ফলা তার সাথে আছে আকার এবং দন্তস্ব দীর্ঘ ইকার। এখন সন্ন্যাসী শব্দটা আমরা কি সন্ন্যাসী বলবো না সন্ন্যাসী, এটা হচ্ছে মুখ্য কারণ যেহেতু এখানে জ ফলা আছে এই জন্য প্রথম শয়ের সাথে কি হবে ওকার হবে। শোন যেহেতু ছয়ের মতো হয়নি তালবস্যের মতো উচ্চারিত হয়েছে এর জন্য আমরা লিখলাম তালবস্য। শোন, শোন হচ্ছে মধ্যাক্ষর শোন না, শোন না শি কয়শ হবে তালবস্য হবে শি, শয়ের মতো উচ্চারিত করছি শি। আর যেহেতু এখানে দীর্ঘ ইকার আছে কি হবে হ্রস্ব ইকার সন্ন্যাসী। তো আজ আমার আলোচ্য বিষয় ছিল যে কোন শব্দের সাথে মাঝে বা শেষে বা শুরুতে জফলা থাকলে তার যে উচ্চারণটি হয় সেটি আমি দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা আমার সাথে ছিলে এবং যারা আমার সাথে প্রতিদিন যুক্ত থেকে ক্লাসগুলো করছো আশা করি তাদের এই যে উচ্চারণ সংক্রান্ত বা বানান সংক্রান্ত বা যে কোনো বিষয় নিয়ে ক্লাস নিব আমি ভবিষ্যতে, সেটা থেকে তোমরা অবশ্যই উপকার পাবে। অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এত সময় দিয়ে আমার সাথে সময় কাটানোর জন্য। অবশ্যই যেহেতু একটা শিখন ফল অবশ্যই তোমরা পাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। সবাইকে ধন্যবাদ।